কিন্তু তখনই আমি শুনতে পেলাম একটা আওয়াজ। শুরুতে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু এক মুহূর্ত পরেই বুঝলাম না, এটা বাতাস নয়, এটা কান্না, একটা মেয়ের কান্না। খুব ধীরে আস্তে আস্তে, যেন কেউ চাপা গলায় কাঁদছে। আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে কেউ আছো? জবাব এলো না, শুধু কান্নার আওয়াজটা যেন একটু বেড়ে গেল। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। আর অলৌকিকের সন্ধানের একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও দুটো অসাধারণ হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। আজ আমাদের যারা অভিজ্ঞতা পাঠিয়েছে তাদের মধ্যে প্রথম হলো সুপর্ণা বসাক। সুপর্ণা নিমতা বেলঘরিয়ার বাসিন্দা। শুরু করছি সুপর্ণার পাঠানো অলৌকিক অভিজ্ঞতা। প্রিয় রণদীপদা এবং সৌম্যদা, নমস্কার। আমার নাম সুপর্ণা বসাক। আমি নিমতা বেলঘরিয়ার বাসিন্দা। আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটা আমি নিয়মিত দেখি। প্রতিটি পর্ব দেখার সময় মনে হতো এই সব গল্প হয়তো অন্যদের সঙ্গে ঘটে, কিন্তু আমার সঙ্গে কখনো এরকম কিছু ঘটবে না। কিন্তু ভাগ্য আমার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। আজ আমি যে অভিজ্ঞতার কথা লিখতে বসেছি সেটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত্রির স্মৃতি। এখনো সেই রাতের কথা মনে পড়লে আমার সারা শরীর শিউরে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা ঘটেছিল এই অক্টোবর মাসেই, দুর্গাপুজোর ঠিক পরের সপ্তাহে। আমি তখন আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যের দিকে। বান্ধবীর নাম অনন্যা। ওর সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তাই একটু আড্ডা মারতে গিয়েছিলাম। আমরা দুজনে বসে সিরিয়াল দেখছিলাম, গল্প করছিলাম। সময় কখন কেটে গেছে টেরই পাইনি। হঠাৎ করেই যখন ঘড়ির দিকে তাকালাম, দেখি রাত 10টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। বাবা মা অনেকক্ষণ আগে থেকেই ফোন করছিলেন। অনন্যার বাবা আমাকে পৌঁছে দিতে চাইলেন, কিন্তু আমি জানতাম যে উনি একটু অসুস্থ, তাই মানা করে দিলাম। বললাম, না কাকু, আমি চলে যাব, বাড়ি তো খুব কাছেই। আসলে আমার বাড়ি ওখান থেকে হেঁটে মিনিট 5 রাস্তা। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। প্রথম দিকটা বেশ লোকজন ছিল, কিছু দোকানপাট খোলাও ছিল, রাস্তার বাতিগুলো জ্বলছিল। কিন্তু একটা জায়গায় এসে আমার মনে হলো আমার বাড়ি যাবার দুটো রাস্তা আছে। একটা হলো মূল রাস্তা, যেটা ঘুরে যেতে হয়, সময় লাগে অনেকটা। আর একটা শর্টকাট রাস্তা, যেটা আমাদের পাড়ার পেছনের একটা সরু গলির ভিতর দিয়ে গেছে। সেই গলি দিয়ে গেলে রাস্তা বেশ অনেকটা কম হয়। এখন ভাবলে নিজেকে খুব বোকা বোকা মনে হয়, কিন্তু তখন আমি ভাবলাম, না, শর্টকাট দিয়েই যাই। সময়টা দেরি হয়ে গেছে, মা বাবা নিশ্চয়ই চিন্তা করছেন, দ্রুত বাড়ি পৌঁছানো দরকার। তাই মূল রাস্তা ছেড়ে আমি ঢুকে পড়লাম সেই গলিতে। এবার এই গলিটার কথা একটু বলি। গলিটা মোটামুটি 200 মিটারের মতো লম্বা হবে। দুপাশে উঁচু উঁচু দেওয়াল, একদিকে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আর অন্যদিকে একটা কারখানার পেছনের দেওয়াল। গলিটা এতটাই সরু যে দুজন মানুষ পাশাপাশি হাঁটতে পারবে কিনা সন্দেহ।
আর সব থেকে বড় কথা, সেখানে কোনো রাস্তার বাতি নেই, একদম অন্ধকার। দিনের বেলাতেও জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগে। এই গলির সঙ্গে জড়িয়ে আছে একটা ভয়াবহ ঘটনা। বছর 3 আগের কথা। তখন এই গলিতে নাকি অল্প বয়সী ছেলেমেয়েরা সন্ধ্যের পরে আসতো প্রেম করতে। অন্ধকার জায়গা, নিরিবিলি, কেউ আসে না, তাই এই জায়গাটা তাদের কাছে একটা স্বর্গরাজ্য ছিল। আমাদের পাড়ার একটি ছেলে এবং একটি মেয়ে এখানে প্রায়ই দেখা করত। ছেলেটার নাম ছিল অর্ণব, আর মেয়েটার নাম আমরা কেউ জানি না, শুধু শুনেছি মেয়েটা নাকি খুব সুন্দর ছিল, ফর্সা, লম্বা চুল। তো একদিন অর্ণব মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটা রাজি হয়নি। সে বলেছিল তার পরিবার কখনো এই সম্পর্কে রাজি হবে না, তাই আর দেখা না করাই ভালো। অর্ণব প্রথমে কাকুতি মিনতি করেছিল, অনুরোধ করেছিল, কিন্তু যখন মেয়েটা একদম স্পষ্ট করে বলে দেয় যে সে আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, তখন অর্ণবের মাথা খারাপ হয়ে যায়। সেদিন রাত্রে ঠিক এই গলিতেই অর্ণব একটা বোতলে করে অ্যাসিড নিয়ে এসেছিল। মেয়েটা যখন গলি দিয়ে বাড়ি ফিরছিল, অর্ণব অন্ধকারে লুকিয়েছিল। হঠাৎ সে বেরিয়ে এসে মেয়েটার মুখে ওই বোতলটা ছুঁড়ে মারে। মেয়েটা চিৎকার করে উঠেছিল। সেই চিৎকার নাকি পুরো পাড়া শুনেছিল, কিন্তু অন্ধকারে কেউ বুঝতে পারেনি যে চিৎকার কোথা থেকে আসছে। যখন লোকজন ছুটে এসেছিল, ততক্ষণে অর্ণব পালিয়ে গেছে। মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার পুরো মুখই পুড়ে গিয়েছিল। ডাক্তারেরা বলেছিল যে সে বাঁচবে, কিন্তু মুখে সারা জীবনের মতো অ্যাসিডের দাগ থেকে যাবে। মেয়েটা হসপিটাল থেকে বাড়ি ফেরার পর মাত্র 2 দিন পরেই নিজের ঘরে ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেয়। আয়নায় নিজের পোড়া মুখ দেখে নাকি সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। একটা সুন্দর স্বপ্নময় জীবন একজন পাগলের হাতে কিভাবে নষ্ট হয়ে যেতে পারে, সেটা এই মেয়েটার জীবনই দেখা গিয়েছিল। এই ঘটনার পর থেকে আমাদের পাড়ার কেউ আর রাত্রে ওই গলি দিয়ে যায় না। লোকজন বলে রাত হলে নাকি এই গলি থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। কেউ কেউ বলে গোঙানির শব্দ পাওয়া যায়, যেন কেউ অসহ্য যন্ত্রণায় ছটপট করছে। কেউ কেউ নাকি দেখেছে অন্ধকারে একটা ছায়া ভেসে বেড়ায়। কিন্তু আমি এসব কখনো বিশ্বাস করতাম না। ভাবতাম মানুষের মনের ভয় থেকেই এইসব কল্পনা তৈরি হয়। কিন্তু সেই রাত্রে গলির মুখে পৌঁছে আমি একবার দাঁড়িয়ে পড়লাম। সামনে তাকিয়ে দেখি গলিটা ঘন কালো অন্ধকারে ডুবে আছে। দূরের রাস্তার বাতির আলো সামান্য একটু পড়েছে গলির একদম মুখে, কিন্তু ভেতরটা যেন একটা কালো গহ্বর। মনে মনে একবার ভাবলাম যে ফিরে যাব, মূল রাস্তা দিয়ে যাব। তারপর নিজেই নিজেকে বোঝালাম যে না, এসব কুসংস্কার, ভূত টুত বলে কিচ্ছু নেই। আমি একজন শিক্ষিত মেয়ে, এইসব বাজে কথায় আমার বিশ্বাস করা উচিত নয়। তাছাড়া বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে নিলাম আর সাহস করে ঢুকে পড়লাম গলির ভেতর। প্রথম কয়েক পা হাঁটার সময় কিছুই অস্বাভাবিক মনে হলো না, শুধু চারিদিকে একটা নিস্তব্ধতা আর আমার নিজের পায়ের শব্দ। টর্চের আলোতে দেখছিলাম সামনে দুপাশের দেওয়ালগুলো ভেজা আর শ্যাওলা ধরা। জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে, একটা অদ্ভুত সোঁদা গন্ধ নাকে আসছিল। আমি গলির প্রায় 1/3 পেরিয়ে এসেছি, এমন সময় আমার মোবাইলের টর্চটা নিভে গেল। প্রথমে ভাবলাম হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু মোবাইলের স্ক্রিনে দেখলাম ব্যাটারি তো তখনও 70%-এর বেশি আছে। আবার টর্চটা অন করার চেষ্টা করলাম, কিন্তু না, জ্বলছে না। বারবার বাটন টিপছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। চারিদিকে ঘন ঘোর অন্ধকার, এমন অন্ধকার যে নিজের হাত চোখের সামনে ধরলেও দেখা যাবে না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। একটা অদ্ভুত ভয় পেতে শুরু করলাম। আমি হাত বাড়িয়ে দেওয়াল ধরে আস্তে আস্তে এগোতে লাগলাম। ভাবলাম একটু সাবধানে হাঁটলেই হয়তো গলির শেষ প্রান্তে পৌঁছে যাব। কিন্তু তখনই আমি শুনতে পেলাম একটা আওয়াজ।
শুরুতে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু এক মুহূর্ত পরেই বুঝলাম না, এটা বাতাস নয়, এটা কান্না, একটা মেয়ের কান্না। খুব ধীরে আস্তে আস্তে, যেন কেউ চাপা গলায় কাঁদছে। আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে কেউ আছো? জবাব এলো না, শুধু কান্নার আওয়াজটা যেন একটু বেড়ে গেল। এখন শুধু কান্না নয়, মাঝে মধ্যে গোঙানির শব্দও শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব যন্ত্রণায় আছে। আমার হাত পা কাঁপতে শুরু করলো। মনে পড়ে গেল ওই মেয়েটার কথা। মানুষ বলতো তার আত্মা নাকি এই গলিতেই ঘুরে বেড়ায়। আমি তো সব বিশ্বাস করতাম না, কিন্তু এই মুহূর্তে না 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 না, আমি নিজেকে বোঝাবার চেষ্টা করলাম এসব কিছু নয়, হয়তো কোনো বিড়াল বা কুকুরের আওয়াজ বা বাতাসের শব্দই হবে। কিন্তু আমার ভেতরের কণ্ঠস্বর জানতো যে এটা বিড়াল বা বাতাসের শব্দ নয়। আমি দৌড়াতে শুরু করলাম, অন্ধকারে দেওয়াল ধরে যতটা দ্রুত সম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত ৩-৪ পা যেতেই আমার পা যেন কিসে একটা আটকে গেল। হুড়মুড় করে পড়ে গেলাম মাটিতে। হাঁটুতে ব্যথা পেলাম, কিন্তু সেই ব্যথার থেকেও অনেক বেশি ভয় পেলাম যখন বুঝলাম যে আমি এখন পুরোপুরি অসহায়। মাটিতে বসে আছি, চারিদিকে অন্ধকার, আর সেই কান্নার আওয়াজ ক্রমশ কাছে আসছে। হ্যাঁ, কাছে আসছে। আমি এখন এটা স্পষ্ট বুঝতে পারছি। আওয়াজটা আর দূরে নেই, ক্রমশ নিকটবর্তী হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন আমার কাছে কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। কে তুমি? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, দয়া করে আমাকে একা ছেড়ে দাও। কিন্তু কান্না থামল না, বরং তার সঙ্গে যুক্ত হলো আরেকটা শব্দ, পায়ের শব্দ। কিন্তু স্বাভাবিক পায়ের শব্দ নয়। এটা মনে হলো যেন কেউ মাটিতে পা ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটছে। আমার পুরো শরীর তখন কাঁপছিল। আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। ভয়ে যেন আমার পা জবাব দিয়ে দিয়েছে। তারপর হঠাৎ করেই কান্নার আওয়াজটা থেমে গেল। সম্পূর্ণ নিস্তব্ধতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, না, কিছু না। শুধু আমার নিজের ভারী নিঃশ্বাসের শব্দ। কিন্তু এই নিস্তব্ধতা আরো ভয়ঙ্কর ছিল, কারণ আমি জানতাম এখানে কিছু একটা আছে, আমার খুব কাছে। অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। আর তখনই আমি অনুভব করলাম একটা ঠান্ডা স্পর্শ। আমার কাঁধে যেন কেউ হাত রেখেছে, কিন্তু এটা সাধারণ হাত নয়। সে হাতটা ছিল বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা যে আমার মনে হলো আমার কাঁধের মাংস জমে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। সেই হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলাম, কিন্তু তখনই আমার মুখের সামনে, একদম কাছে, কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, কেন আমার মুখটা নষ্ট করে দিলে? আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম, সেই গলা, সেই কণ্ঠস্বর, আমার রক্ত যেন হিম হয়ে গেল। এটা ছিল একটা মেয়ের গলা, কিন্তু ভাঙা ভাঙা, যন্ত্রণা কাতর, মৃত গলা। সে বলে চলল, আমার মুখ, আমার সুন্দর মুখ সব নষ্ট হয়ে গেছে। দেখো দেখো আমার মুখ দেখো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি দেখতে চাইছিলাম না, আমি একদম দেখতে চাইছিলাম না, কিন্তু আমার মনে হলো অন্ধকারেও যেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা বিকৃত মুখ, পোড়া চামড়া, গলে যাওয়া মাংস। না না না, আমি তো তোমাকে কিছু করিনি, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি কাঁদতে কাঁদতে তাকে বললাম। সেই গলা এবার হঠাৎ যেন একটু অন্যরকম হয়ে গেল। মনে হলো আমার ঠিক মুখের সামনে কেউ দাঁড়িয়ে আছে, বলছে, তুমিও কি প্রেম করো? হ্যাঁ, প্রেম করো, বলো বলো। না 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 না, করি না, আমাকে যেতে দাও প্লিজ। হঠাৎ করেই আমার গলায় একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম,
যেন কেউ হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। আমি হাত দিয়ে সেই হাতটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু ধরতে পারছিলাম না সেটা। মনে হচ্ছিল সেখানে কিছু নেই, কিন্তু গলায় আমার চাপটা রয়েছে, প্রচন্ড চাপ। আমার চোখে অন্ধকার ঘনিয়ে আসছিল। মনে হচ্ছিল এই বুঝি শেষ, আমি মারা যাচ্ছি। ঠিক যেভাবে মেয়েটা মারা গেছিল আমিও সেইভাবে এই অভিশপ্ত গলিতে মরে পড়ে থাকবো। কিন্তু তখনই আমার পকেট থেকে আমার মোবাইলটা পড়ে গেল মাটিতে, আর পড়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনটা জ্বলে উঠল। খুব সামান্য আলো, কিন্তু সেই অন্ধকারে সেটাই যথেষ্ট ছিল। আর সেই আলোয় আমি দেখলাম আমার ঠিক সামনে মাত্র 1 ফুট দূরত্বে একটা মুখ। কিন্তু সেটা মুখ বলা ঠিক হবে না, সেটা ছিল একটা ভয়ঙ্কর বিকৃত মুখ। পোড়া চামড়া, উল্টানো মাংস, জায়গায় জায়গায় হাড় বেরিয়ে আছে, চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে, নাক নেই, ঠোঁট গলে গেছে, দাঁত বাইরে বেরিয়ে এসেছে, আর সেই মুখ থেকে ক্রমাগত কালো কিছু একটা গড়িয়ে পড়ছে। আমি তখন এমন চিৎকার করলাম যে আমার নিজের কানেও সেটা ভয়ঙ্কর লাগলো। এবং সেই চিৎকারের সঙ্গে সঙ্গে আমার পায়ে যেন শক্তি ফিরে এলো। আমি লাফ দিয়ে দৌড়াতে শুরু করলাম। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে দেওয়ালে বাড়ি খেতে খেতে আমি দৌড়াতে থাকলাম। পেছন থেকে সেই কান্নার আওয়াজটা আবার শুরু হলো, কিন্তু এইবার সেটা আরো তীব্র, আরো কর্কশ। আর তার সঙ্গে ছিল পায়ের শব্দ, সেই ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটার শব্দ, যেন সেই উপস্থিতি আমার পিছনে পেছনে ছুটে আসছে। সে বলছে, তুমি পালাতে পারবে না, কেউ পালাতে পারে না, এই গলি থেকে কেউ বেরোতে পারে না। সেই কণ্ঠস্বর এখন আমার মাথার ভেতরে, কানে নয়, মনে হচ্ছে সরাসরি মস্তিষ্কে, যেন কেউ আমার চিন্তার ভেতর ঢুকে গেছে। আমি দৌড়াচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল গলিটার যেন কোনো শেষ নেই। যতই দৌড়াই না কেন, গলির শেষ প্রান্তটা আমি দেখতে পাচ্ছি না। অথচ এই গলিটা তো মাত্র 200 মিটার লম্বা। আমার তো পৌঁছে যাওয়ার কথা এতক্ষণে, কিন্তু না, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। হঠাৎ আমার পায়ের গোড়ালিতে মনে হলো কিছু একটা জড়িয়ে ধরলো, ঠান্ডা শক্ত কোনো হাত। আমি আবার মাটিতে পড়ে গেলাম, মুখ থুবড়ে পড়লাম, ঠোঁট কেটে গেল, মুখে রক্তের স্বাদ পেলাম। ধরা পড়েছে, ধরা পড়েছে। সেই গলা এখন হাসছিল, একটা ভয়ঙ্কর পাগলের মতো হাসি। তুমিও থাকবে এখানে, আমার সঙ্গে চিরকাল। আমার পায়ে যে হাতটা ছিল সেটা আমাকে টেনে নিতে শুরু করলো পিছনের দিকে। আমি মাটি আঁকড়ে ধরার চেষ্টা করলাম। আমার নখ মাটিতে গেঁথে গেল, কিন্তু তবু আমাকে টানা হচ্ছে পিছনে, অন্ধকারের দিকে, আরো আরো গভীরে। না না না, ছাড়ো আমায়, ছাড়ো আমায়। আমি চিৎকার করছিলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এবং তখনই সামনে অনেক দূরে আমি একটা আলো দেখতে পেলাম, খুব সামান্য, কিন্তু সেটা ছিল গলির শেষ প্রান্ত, বাইরের রাস্তার বাতির আলো। সেই আলো দেখে আমার মনের ভেতর একটা অদ্ভুত শক্তি জেগে উঠল, বেঁচে থাকার শক্তি, লড়াইয়ের শক্তি। আমি আমার অন্য পা দিয়ে প্রচন্ড জোরে লাথি মারলাম, 1 বার 2 বার 3 বার। কিছু অনুভব করতে পারছিলাম না, কিন্তু লাথি মারতেই থাকলাম আর চিৎকার করতে থাকলাম, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তো তোমার কিছু করিনি, আমি অর্ণব নই, আমি তোমাকে কষ্ট দিইনি, তোমার প্রতি আমার সহানুভূতি আছে, আমাকে আমাকে ছেড়ে দাও প্লিজ। হঠাৎ করে সেই চাপটা আলগা হয়ে গেল। আমি লাফ দিয়ে উঠে আবার দৌড়াতে শুরু করলাম। এবার আর পিছনে ফিরে তাকালাম না, শুধু সামনের দিকে, সেই আলোর দিকে আমার সমস্ত শক্তি দিয়ে দৌড়ালাম। আমি দৌড়াতেই থাকলাম এবং হঠাৎ করেই আমি বাইরে বেরিয়ে এলাম। রাস্তার বাতির আলো এবার আমার চোখে পড়ল, উষ্ণ, উজ্জ্বল, জীবন্ত আলো। আমি গলি থেকে বেরিয়ে মূল রাস্তায় পড়ে গেছি। আমি হাঁপাচ্ছি, কাঁদছি, কাঁপছি। কয়েকজন পথচারী আমাকে দেখে দৌড়ে এলো, বলল, এই এই কি হয়েছে, তুমি ঠিক আছো? কে তোমাকে মারলো? ঠিক আছো? এই, আমি কথা বলতে পারছিলাম না, শুধু হাঁপাচ্ছিলাম আর কাঁদছিলাম। তারা আমাকে একটা দোকানে নিয়ে গেল, জল খেতে দিল। অনেকক্ষণ পর যখন আমি একটু সামলালাম,
তখন আমার বাবা মাকে ফোন করলাম। তারা এসে আমাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি পৌঁছে আমি সব কিছু খুলে বললাম, কিন্তু বাবা মা ভাবলো হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে। ওই গলি দিয়ে আসার সময় আমি ভয় পেয়েছি এবং সেই জন্য ভুল দেখেছি। কিন্তু আমি জানি যে সেটা হ্যালুসিনেশন ছিল না, সেটা বাস্তব ছিল। আমি সেই মেয়েটার আত্মার সম্মুখীন হয়েছিলাম, যে মেয়েটা নিজেকে শেষ করে দিয়েছিল। সে এখনো সেই গলিতে ঘুরে বেড়ায়, তার যন্ত্রণা, তার ক্রোধ, তার দুঃখ নিয়ে। পরদিন সকালে আমি আবার সেই গলির মুখে গিয়েছিলাম, দিনের আলোয়। আমার দেখা দরকার ছিল যে আসলেই সেই গলিতে কিছু ঘটেছিল নাকি পুরোটাই আমার মনের ভুল। দিনের আলোতে এটাকে শুধু একটা সাধারণ নোংরা পরিত্যক্ত গলি বলে মনে হচ্ছিল, কোনো ভয়ঙ্কর কিছু নয়। কিন্তু আমি যখন গলির ভেতরে ঢুকলাম, হাঁটতে শুরু করলাম, তখন আমি দেখলাম যে মাটিতে আঁচড়ের দাগ, নখের দাগ, ঠিক যেখানে আমাকে পেছনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেইখানে। রক্তও লেগেছিল কিছু জায়গায়। তার মানে এটা সত্যি হয়েছিল। আমার মনে পড়ল রাত্রে দেখা সেই বিকৃত মুখ, সেই পোড়া চামড়া, সেই যন্ত্রণা কাতর চিৎকার। আমি অদৃশ্য কোনো মানুষের সামনে হাত জোর করে দাঁড়ালাম, বললাম, দিদি, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু দয়া করে আর কারোর কোনো ক্ষতি করো না। তুমি শান্তি পাও, মুক্তি পাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে আমি সেখান থেকে চলে এলাম। আর কখনো সেই গলিতে যাইনি, ফিরে তাকাইনি। কিন্তু রণদীপ দা, সৌম্যদা, আমি সত্যি বলছি, সেই রাতের অভিজ্ঞতা আমি কখনো ভুলতে পারবো না। এখনো রাতে ঘুমাতে গেলে সেই পোড়া মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সেই ঠান্ডা স্পর্শ, সেই কান্নার আওয়াজ, সেই ফিসফিসানি, সব কিছু এখনো মনে পড়ে যায়। আমি চাই যে মেয়েটা সত্যি মুক্তি পাক, শান্তি পাক। মেয়েটার জন্য আমার হৃদয় কাঁদে, আমি ভয় পাই, কিন্তু একটা অদ্ভুত সহানুভূতি আমি অনুভব করি মেয়েটার জন্য। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রণদীপদা এবং সৌম্যদা আমার এই অভিজ্ঞতা আপনাদের চ্যানেলে শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের একজন সাধারণ দর্শক, সুপর্ণা বসাক। থ্যাংক ইউ সুপর্ণা। অসাধারণ ছিল ঘটনাটা, এবং অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় এই ধরনের ঘটনা। সাধারণ 8-10টা ভৌতিক অভিজ্ঞতার থেকে এটা অনেকাংশে আলাদা। এরকম একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য, আমাদের এই অলৌকিকের সন্ধানের টিমের সঙ্গে, আমাদের এই অলৌকিকের সন্ধানের পুরো ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবং আমি আমার মন থেকে সেই মেয়েটির আত্মার মুক্তির জন্য কামনা করছি, সে যেন সুখী হয়, শান্তিতে থাকে। আমাদের পরের ঘটনাটা যে পাঠিয়েছে তার নাম অভিষেক মাহাতো। রণদীপ এবং সৌম্য, নমস্কার, আমি অভিষেক মাহাতো। আমার বাড়ি বেহালা, পর্ণশ্রী। আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটা অনেকদিন ধরেই দেখি, তাই ভাবলাম আমার নিজের একটা অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা প্রায় 8 মাস আগের ঘটনা, যেটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি। গত বছর আমার ট্রান্সফার হয়ে যায় বাঁকুড়া জেলায়। বিষ্ণুপুর আড়োর একটা ছোট শাখায় আমাকে পোস্টিং দেওয়া হয়। জায়গাটা বিষ্ণুপুর শহর থেকে প্রায় 13 কিলোমিটার ভেতরে, একদম মফস্বল এলাকা। চারিদিকে খোলামেলা মাঠ, দূরে দূরে গাছপালা, আর ছড়িয়ে ছিটিয়ে কিছু বাড়িঘর। প্রথমে ভাবলাম আমি কলকাতার ছেলে, এখানে থাকবো কি করে। কিন্তু আমার একটু আঁকার শখ আছে, ল্যান্ডস্কেপ আঁকতে আমি খুব ভালোবাসি। তাই এই নিরিবিলি পরিবেশ দেখে মনে হলো এটা কিন্তু আঁকির জন্য একটা দারুণ জায়গা। বাড়ি খুঁজতে খুঁজতে একটা পুরনো বাড়ি পেলাম। মাসিক ভাড়া খুবই কম চাইল বাড়িওয়ালা। 2টো ঘর, একটা বসার ঘর, একটা শোয়ার ঘর।
একটা সেপারেট রান্নাঘর এবং বাথরুম। বাড়িটা বেশ পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে অনেকটা জায়গা। মূল রাস্তা থেকে প্রায় 200 থেকে 300 মিটার ভেতরে। নিকটতম প্রতিবেশী প্রায় 200 মিটার দূরে। আমার জন্য কিন্তু একদম পারফেক্ট মনে হলো। বাড়িওয়ালা একজন বৃদ্ধ মানুষ, নাম যদুনাথ চৌধুরী। উনি বললেন যে এই বাড়িতে উনি আগে থাকতেন, কিন্তু এখন ছেলের সঙ্গে শহরে চলে গেছেন। বাড়িটা ফাঁকা পড়ে আছে, তাই ভাড়া দিতে চান। বাড়িতে ঢোকার পর বেডরুমের দেওয়ালে একটা বড় আয়না ঝুলতে দেখলাম। বেশ পুরনো ধরনের আয়না, কাঠের ফ্রেম, তাতে কারুকার্য করা। কিন্তু আয়নার কাঁচটায় নিচের দিকে একটা চিড় ছিল। ফাটলটা প্রায় 6 ইঞ্চি লম্বা। আয়নার নিচের কোণা থেকে সোজাসুজি ওপরের দিকে উঠে গেছে। আমি বাড়িওয়ালাকে বললাম, এই ভাঙা আয়নাটা আমি নিতে পারি? উনি বললেন, আয়নাটা অনেক পুরনো, এর আগে যারা ভাড়া থাকতো তাদের। চাইলে তুমি নামিয়ে রাখতে পারো, কিন্তু ফেলে দিও না, যদি আবার তারা কখনো নিতে আসে। আমি তখন খুব একটা মাথা ঘামাইনি। বাড়িতে শিফট করার দিন মা এসেছিল আমাকে সাহায্য করতে। বাড়ি ঝাড়পোঁছ করে জিনিসপত্র গুছিয়ে রাখছিলাম। মা তখন সেই আয়নাটা দেখলো এবং সঙ্গে সঙ্গেই বলল, এই অভি, এই আয়নাটা নামিয়ে ভালো, ভাঙা আয়না মুখ দেখতে নিয়ে, এটা খুব অশুভ। আমি হেসে উড়িয়ে দিলাম, বললাম, হ্যাঁ মা, তুমিও না এসব কুসংস্কার এখনো বিশ্বাস করো? হ্যাঁ, আয়না তো আয়নাই, ভাঙা হলে কি হবে? পরিষ্কার মুখ দেখা যাচ্ছে, আবার কেন কিনব? মা জোর করেই বলতে লাগলেন, শোনো, আমার কথা শোনো, এরকম পুরনো ভাঙা আয়না বাড়িতে রাখা উচিত নয়। আর তাতে যদি ফাটল থাকে তাহলে তো একেবারেই নয়। এইসব আয়না অশুভ শক্তিকে আকর্ষণ করে, ফেলে দাও এটা। কিন্তু আমি একগুঁয়ে মানুষ, তাছাড়া আয়নাটা দেখতেও বেশ ভালো। ভাবলাম কাঠের ফ্রেমটা স্কেচিংয়ের রেফারেন্স হিসেবে কাজে লাগবে। তাই মাকে বললাম, আচ্ছা ঠিক আছে মা, পরে ভেবে দেখবো, এখন থাক। মা 7 দিন আমার সঙ্গে ছিল, তারপর কলকাতা ফিরে গেল। বলল, কোনো অসুবিধা হলেই ফোন করো। মা চলে যাবার পরদিন থেকেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। প্রথম রাত্রেই আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখছি যে আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার সামনে সেই আয়নাটা। আয়নায় আমার প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং একটা ছায়া ছায়া মতো কিছু দেখা যাচ্ছে, কালো, ঘন, অস্পষ্ট। সেই ছায়া আস্তে আস্তে আয়নার ভিতর থেকে বেরিয়ে আসছে। আমি উঠে পালাতে চাইছি, কিন্তু পারছি না। আমার শরীর যেন পাথর হয়ে গেছে। তারপর হঠাৎ সেই আয়নাটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার ঘুমটা ভেঙে গেল। সারা শরীর ঘামে ভিজে গেছে, হাত কাঁপছে। বাপরে! ঘড়িতে দেখলাম রাত তখন 3:35। চারিদিকে নিস্তব্ধ, শুধু দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছিল। আয়নার দিকে তাকালাম, মনে হলো যেন আয়নার কাঁচটা আগের থেকে একটু বেশি নিষ্প্রভ হয়ে গেছে। তারপরে নিজেকে বোঝালাম যে এইসব আমার মনের ভুল, কিচ্ছু হয়নি। পরদিন অফিসে খুব ব্যস্ত ছিলাম। রাতে ফিরে খেয়ে দিয়ে সোজা বিছানায় শুয়ে পড়লাম। মোবাইলে কিছুটা দেখছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। সে একটা অদ্ভুত অনুভূতি হয় না, যখন কেউ আপনার দিকে তাকিয়ে থাকে? মাথা তুলে দেখি আয়নায় আমার প্রতিফলন। কিন্তু কিছুটা অদ্ভুত লাগছিল। আয়নায় আমি যেভাবে বসে আছি আর বাস্তবে আমি যেভাবে বসে আছি, তার মধ্যে যেন সামান্য পার্থক্য আছে। আমার মনে হলো আয়নার প্রতিফলন আমার থেকে 1 সেকেন্ড দেরিতে নড়ছে। আমি হাত নাড়লাম, আয়নার প্রতিফলনও হাত নাড়ল, কিন্তু সেই দেরিটা আমি স্পষ্ট অনুভব করলাম। একদম মিলি সেকেন্ডের ব্যবধান। আমি উঠে দাঁড়ালাম, প্রতিফলনও দাঁড়ালো, কিন্তু সেই দেরি। আমি ভাবলাম চোখের ভুল হবে। আয়নাটার কাছে গিয়ে দাঁড়ালাম, একদম কাছ থেকে দেখলাম। মনে হলো আয়নার নিচের ফাটলটা যেন আগের থেকে একটু বড় হয়েছে, কিন্তু নিশ্চিত হতে পারলাম না। সেই রাত্রে যখন ঘুম এলো, তখন আবার সেই স্বপ্নটা দেখলাম। এবার স্বপ্নে দেখলাম আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে, ফ্যাকাশে শুকনো হাড়ের মতো। সেই হাত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু শব্দ বেরোচ্ছে না। এবার ঘুম ভাঙতে আমার শরীরে একটা অদ্ভুত ব্যথা অনুভব করলাম।
বাম হাতের কবজিতে। লাইট জ্বালিয়ে দেখি কবজিতে লাল দাগ, কেউ যেন খুব জোরে চেপে ধরেছিল। এইবার আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে বোঝালাম যে ঘুমের মধ্যে হয়তো এপাশ ওপাশ করতে গিয়ে নিজের হাতে চাপ পড়েছে। তৃতীয় রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি ঘুমিয়েছিলাম, মাঝরাত্রে টয়লেট পেয়ে উঠলাম। বাথরুম থেকে ফিরে এসে বিছানায় শুতেই আয়নার দিকে চোখ গেল। এবার যা দেখলাম তা দেখে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আয়নায় আমার প্রতিফলন ছিল না, একদমই না। আয়নায় শুধু পেছনের দেওয়াল আর বিছানাটা দেখা যাচ্ছে, কিন্তু আমি নেই। এবার আমি ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার দেখা গেল, কিন্তু প্রতিফলনটা ঠিক আমার মতো নয়। মুখটা যেন একটু অন্যরকম, চোখ দুটো খুব গভীর, আর সেই দৃষ্টিতে একটা অদ্ভুত শূন্যতা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আবার আমার স্বাভাবিক প্রতিফলন। আমি ভাবলাম, আমি কি পাগল হয়ে যাচ্ছি? পরদিন সকালে মাকে ফোন করলাম, সব বললাম। মা সঙ্গে সঙ্গে বলল, আমি তো বলেছিলাম আয়নাটা এখনই ভেঙে ফেলো আর কাঁচগুলো মাটিতে পুঁতে দাও, দেরি করবে না। ভাবলাম ঠিক আছে, অফিস থেকে ফিরে আসার পথে একটা হাতুড়ি কিনব আর রাতেই আয়নাটা ভেঙে ফেলব। কিন্তু সেই রাতে আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হলো। রাত প্রায় 11টা, আমি বিছানায় শুয়ে আছি, ঠিক করেছি একটু পরে আয়নাটা উঠে ভেঙে দেব। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। এমন ঠান্ডা অনুভব করলাম যে কম্বল গায়ে দিয়েও কাজ হচ্ছিল না। তারপর একটা শব্দ শুনলাম, মনে হলো কেউ যেন কাঁচে নখ দিয়ে খুঁটছে। আমি ভয়ে চোখ খুলতে পারছিলাম না, কিন্তু শব্দটা বাড়ছিল, আরো জোরে, আরো ঘন ঘন। শেষে সাহস করে চোখ খুললাম, আর যা দেখলাম তা আমি কোনো দিনও ভুলব না। আয়নার ভেতর থেকে একটা অবয়ব আমার দিকে তাকিয়ে আছে, মানুষের মতো কিন্তু মানুষ নয়, ফ্যাকাশে মৃতের মতো। চোখের জায়গায় দুটো কালো গর্ত, মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি আতঙ্কে বিছানা ছেড়ে লাফিয়ে উঠলাম, কিন্তু পা পিছলে পড়ে গেলাম। উঠে দাঁড়াবার চেষ্টা করছি, কিন্তু আমার দৃষ্টি আয়নাটা থেকে একটুও সরায়নি। এবার সেই অবয়ব হাসল, এক ভয়ঙ্কর বিকৃত হাসি। তারপর সে আয়নার কাঁচে জোরে ঘুষি মারল, কাঁচে চিড় ধরল, আরো বড় হয়ে গেল সেই ফাটল। আমি কোনো মতে উঠে দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা খুলছে না, জ্যাম হয়ে গেছে যেন। আমি ধাক্কা মারছি, লাথি মারছি, পেছন থেকে আয়নার আওয়াজ আসছে, কাঁচ ভাঙার শব্দ আসছে। একসময় দরজা খুলে গেল, আমি ছুটে বাইরে বেরিয়ে গেলাম। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। মোবাইল সঙ্গে নেই, ঘরে ফেলে এসেছি, কিন্তু সেটা নিয়ে আসার মতো ক্ষমতা আমার নেই। প্রায় আধ ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকলাম, ঠান্ডায় কাঁপছিলাম। তারপর ভাবলাম, এইভাবে তো থাকা যায় না। সাহস করে আবার ভেতরে ঢুকলাম। সব শান্ত, আয়নাটা যেমন ছিল তেমনই আছে, কোনো ভাঙা চিহ্ন নেই। মনে হলো আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু না, আমি তো জেগেই ছিলাম। আমি তো নিশ্চিত। সেই রাত্রে আর ঘুমালাম না, বাইরের ঘরে বসে সকাল হওয়ার অপেক্ষা করলাম। তারপর ভোর হতেই আমাদের বাড়ি থেকে সেই 200 মিটার দূরে যে ভদ্রলোক থাকেন তাকে গিয়ে সব ঘটনা খুলে বললাম। প্রথমে মনে হচ্ছিল যে ভদ্রলোক বোধহয় আমাকে পাগল ভাববেন, কিন্তু দেখলাম বাস্তবে সেটা হলো না। উনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আসলে ওই ঘরে একটা মেয়ে থাকতো, যে বাড়িওয়ালা আছে তারই মেয়ে। মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, বলতো আয়নার ভেতরে কেউ আছে, তাকে ডাকছে। তারপর একদিন সে সেই আয়নাটার সামনেই নিজেকে শেষ করে দেয়। আমার গায়ে লোম খাড়া হয়ে গেল। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম, না, আয়নাটা আমাকে ভেঙে ফেলতেই হবে। দিনের বেলা, তখন সূর্যের আলো পুরো ঘরে। আমি শোবার ঘরে ঢুকলাম হাতুড়ি নিয়ে, জোরে একটা আঘাত করলাম আয়নার ঠিক মাঝখানে।
কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু যখন ভাঙলো তখন যেন মনে হলো একটা চিৎকার শুনলাম। মানুষের চিৎকার ঠিক নয়, অন্যরকম কিছু। আমি দ্রুত কাঁচের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে একটা মোটা প্লাস্টিকের ব্যাগে ভরলাম। তারপর সেই ব্যাগ আরও 2টো ব্যাগে মুড়ে শক্ত করে বেঁধে ফেললাম। বাড়ির পেছনে গিয়ে প্রায় 3 ফিট গভীর গর্ত খুললাম। সেই ব্যাগ গর্তে ফেলে মাটি চাপা দিলাম। তারপর সেই জায়গায় একটা বড় পাথর চাপা দিয়ে রাখলাম। সেই ঘটনার পর থেকে কিন্তু আর কোনো অস্বাভাবিক কিছু আমার সঙ্গে হয়নি। ধীরে ধীরে আমি স্বাভাবিক হয়ে গেলাম। যদিও সেই বাড়িটা আমি পরের মাসেই ছেড়ে দিয়েছিলাম। আমার খুব খারাপ লেগেছিল যে এরকম একটা ঘটনা, অথচ বাড়িওয়ালা কিন্তু আমার থেকে পুরো ঘটনাটাই চেপে দিয়েছিলেন। যাই হোক, সেই আয়নার স্মৃতি, সেই মুখ, সেই চিৎকার আমি কোনো দিন ভুলতে পারবো না। রণদীপ এবং সৌম্য, আমি জানি না যে এই ঘটনাটা শুনে তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু এটা সত্যি আমার সঙ্গে ঘটেছে। তাই আমার জীবনের এই ভয়ঙ্কর ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভালোবাসা সহ, অভিষেক মাহাতো, বেহালা পর্ণশ্রী। থ্যাংক ইউ অভিষেক, এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। তো অভিষেকের ঘটনাটাই আজকের শেষ ঘটনা ছিল। আবার দেখা হচ্ছে একটা নতুন ঘটনা নিয়ে। ততদিনের মতো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।